স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে এখন থেকে পূর্বের 15% সাথে অতিরিক্ত 20% অর্থাৎ মোট 35% শুল্ক দিতে হবে। প্রায় 4 মাস কয়েক দফায় আলোচনার পর এই হার ধার্য হয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই প্রক্রিয়ায় আরও অনেক দেশের সাথে শুল্ক হার পুনর্নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করতে হবে বাংলাদেশকে। এর ফলে আমদানি রপ্তানিতে বাংলাদেশের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জের জায়গাগুলো কি, সে বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। ইতিমধ্যেই বিষয়টি অনেক বেশি চর্চার ফলে মানুষের মানে সবাই জানে বিষয়টি, যে মার্কিন শুল্ক আরোপ ইস্যুটি, কারণ অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। এপ্রিল মাসে প্রথম ঘোষণা হয়েছিল, তো আমরা দেখলাম যে সবশেষ 20% শুল্ক নির্ধারণ হয়েছে আগের 15%-এর সাথে। তো এর ফলে মানে এটিকে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি সাফল্য হিসেবেই দেখা হচ্ছে এবং তারা সেভাবেই বক্তব্য দিয়েছেন। আসলে এটি দেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে সে ব্যাপারে একটি নির্মোহ বিশ্লেষণ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। দেখুন, যে একটা অবস্থা ছিল, এখন একটা নতুন অবস্থা তৈরি করছে ট্রাম্প প্রশাসন, এবং সেটা যদি সার্বিকভাবে চিন্তা করেন তাহলে প্রায় বিশ্বের 90টা দেশের মতো 95টা রাষ্ট্র, এবং পরিমাণটার কথা যদি চিন্তা করেন সেটা 10% থেকে আমরা 40-50%, এটা অতিরিক্ত। অর্থাৎ আমাদের বাংলাদেশে 15% বলা হয় এভারেজে, প্রকৃতপক্ষে নেট যদি প্রকৃত হিসাব করেন তাহলে 16.77% ছিল, তার সাথে 20 যোগ হবে 36.7%। তৈরি পোশাক, তৈরি পোশাকে, এবং সার্বিকভাবে যদি অন্যান্য জিনিসগুলো চিন্তা করেন তাহলে কিন্তু 0 থেকে এই পর্যায় পর্যন্ত বেশিও ছিল, 30%, 26%, এটা পণ্য ভেদে। এবং ধরেন কাপড়ের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। আপনি সোয়েটার, ওভেন এবং সোয়েটারে কিন্তু আলাদা আলাদা। সেই জন্যই বলতেছি যে এখন প্রথমত যদি বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে যে আমি আমার প্রতিযোগী রাষ্ট্রের চেয়ে পিছিয়ে পড়লাম না সামনে গেলাম, সেই অংশটুকু। আর বিষয়টা হচ্ছে প্রতিযোগিতাটা কি এখানেই শেষ, না আরও প্রতিযোগিতার জায়গা রয়েছে, যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন। কারণ এখনও অনেক রাষ্ট্র যেমন চীন এবং ভারত কিন্তু তাদের বাণিজ্যিক কূটনীতি আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও ভারতের জন্য ঘোষণা করেছে কিন্তু ঘোষণা আছে, কিন্তু আলোচনা চলমান। অতএব সেই প্রেক্ষাপটে আপনি বলতে পারেন আমাদের স্বস্তির জায়গা কেন এটাকে সফলতা বলা হচ্ছে। আপনি যদি ধাপ দেখেন, সেই ধাপ দেখলে কিন্তু আপনি এত উচ্ছ্বসিত হতেন না। কিন্তু কেন আমি বললাম, কারণ আমরা যদি 4টা ধাপে ভাগ করা হয়, ধরেন আপনি 10%, তারপরে একটা ধাপ 15%, 20%-এর নিচে এবং 20% প্লাস তার উপরে মাত্র কয়েকটা রাষ্ট্র রয়েছে যারা নেগোসিয়েশন করছে। তাহলে বাংলাদেশ যদি ফার্স্ট ধাপের কথা চিন্তা করেন, নাই, সেকেন্ড নাই, থার্ড নাই, তাহলে আমরা টিকে আছি কোথায়? 4th, যেটা 20%। এখন তারপরেও আমরা এত খুশি কেন? এটাকে বিজয়, কূটনীতিক বিজয় হিসাবে অভিহিত করা হচ্ছে। কারণ হচ্ছে যে আমার প্রতিযোগী রাষ্ট্র ভারত এবং চীনের কথা যদি চিন্তা করেন তাহলে ভারতের থেকে আমরা অ্যাডভান্স আছি, চীনের থেকে আমরা, কারণ চীন কেন বলছি, কারণ গ্লোবাল মার্কেটে RMGর যে বড় বাজার সেটাই তো চীনের হাতে। অতএব চীনের উপর যদি বেশি থাকে বাংলাদেশের, তাহলে সেই তুলনায় চীন এই জায়গাটা থেকেও সরে আসছে, প্লাস হচ্ছে প্রতিযোগিতার মধ্যে পড়লে তাদের বাণিজ্য আরও সরবে, সেই ক্ষেত্রে তার লাভটা কিন্তু বাংলাদেশ নিতে পারবে। আর ইন্ডিয়া বাংলাদেশকে খেয়ে ফেলার একটা রাষ্ট্র। খেয়ে ফেলার রাষ্ট্র বললাম এই জন্যই যে আমাদের RMG সেক্টরটাকে দুর্বল করার জন্য তারা বিভিন্ন ধরনের কলা কৌশল, নীতি সহায়তা, ইনসেন্টিভাইজ যত ধরনের করা যায়, তারা কিন্তু তাদের গ্রোথ যদি দেখেন এটা তাদের জন্য সন্তোষজনক। অতএব সেই জায়গায় আমরা একটা স্বস্তি পেলাম। কিন্তু আমাদের অস্বস্তির জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে এখনো সমাধান যেটা হয় নাই। তারা যদি এখন 15% করে, তখন কিন্তু বাংলাদেশ এই বিজয়কে আর বিজয় হিসাবে চিহ্নিত করবে না। অতএব কূটনীতিক জায়গায় এখানেই শেষ নয়। আরেকটা যেটা বললেন যে সুবিধার জায়গা, সেটা হচ্ছে যে এখন আমরা প্রকৃতপক্ষে হিসাব করা যে লাভ ক্ষতি, তার কিন্তু এখনো সময় আসে নাই। কারণ প্রকৃতপক্ষে সুযোগ দিয়েই কিন্তু সুযোগ তৈরি করেছেন। বাংলাদেশ যদি সুযোগের কথা না বলতে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এই সুযোগ দিত না। 37%, 35%, তারপর 20%। এখন 20% আসার পিছনে কি সুযোগ দিয়েছেন সেটা কিন্তু বাণিজ্য উপদেষ্টাও এখনো পরিষ্কার করেন নাই। যেটা হচ্ছে
কিছু কিছু জায়গা তো পরিষ্কার হয়েছে, কারণ হচ্ছে সেটা বেসরকারি খাত কিভাবে ধরেন প্রায় হচ্ছে 35 কত বিলিয়নের জন্য যেন তেল, ভোজ্য তেল, চুক্তির বিপরীতে যে বিষয়গুলো আছে আমদানি, সেগুলো আমরা আলাদা করে আলোচনা করব। আপনার প্রকৃত হিসাবটা আসবে কখন? আপনি একটা একটা করে কথা বললেন সেটা না, জাতির কাছে স্পষ্ট করেন যে কি সুবিধা দিয়েছেন। ওই বিষয়ে আমরা আলোচনা আসবো, আমাদের আরো ওই বিষয়ে আলোচনা আছে। ধন্যবাদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। শাকিল চৌধুরী, এই যে শুল্ক নির্ধারণ হলো, এর একটি প্রভাব অনেকেই বলছেন যে উচ্চ শুল্কের কারণে পণ্যের দাম তো বেড়ে যাবেই, সেটা আলটিমেটলি ক্রেতাকেই বহন করতে হবে। তো মার্কিন ক্রেতার ক্রয় ক্ষমতা যদি কমে যায় বা এই যে পণ্যের দাম বেড়ে যাবে, এর ফলে রপ্তানিতে প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কিনা? কেননা বিজিএমইএ সংশ্লিষ্টরাই বলছেন যে 7 দিন তো সময় দিয়েছে, 7 এপ্রিল থেকে কার্যকর হয়ে গেলে, 7 আগস্ট থেকে কার্যকর হয়ে গেলে ইমিডিয়েট কয়েক মাসে রপ্তানি কমতে পারে। আপনার কি মনে হয় এ বিষয়ে? আপনাকে ধন্যবাদ। এটা আজকের আলোচনাটা বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে খাত নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, দেশটি নিয়ে আলোচনা করছি, এর সাথে আমার কিন্তু অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক, রাজনৈতিক অনেক রকমের ইস্যু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। আই ক্যান সে ইটস এ গুড বিগিনিং। এই যে কথাটা প্রফেসর সাহেব বলেছেন যে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখানে দুটো জিনিস হয়েছে। বাংলাদেশের সরকারি খাত বা সরকার যদি বলেন রাষ্ট্র কাঠামোটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে তার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে কাজ না করলে কাজের তেমন সফলতা অর্জন করা যায় না। এটির প্রমাণ কিন্তু তৃতীয় ধাপে গিয়ে আপনি যখন স্টেক হোল্ডার যারা, ব্যবসায়ী যারা, যাদের সাথে ব্যবসাগুলো করবেন, যারা ডিল করবেন, তাদেরকে সাথে নিয়েছেন কথাবার্তার জন্য, অ্যাটলিস্ট তাদেরকে অনবোর্ড করেছেন। এটা করার কারণে এই সফলতার একটা, আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে অবশ্যই সরকারের সক্ষমতা এখানে ছিল, উপলব্ধি করতে পারাও কিন্তু সরকারের একটা সক্ষমতা। এই জন্যই আমি মনে করি যে এটা ভালো জিনিস হয়েছে। এবং এটি যে আপনি যে কথাটা বলছিলেন যে বাজারে প্রভাব, রপ্তানিতে প্রভাব, আপনার যখন ক্রয় ক্ষমতা 100 টাকা থাকবে, জিনিসের দাম যদি 20 টাকা থাকে, আপনি 5টা কেনার ক্ষমতা আপনার আছে। যখন ক্রয় ক্ষমতা 100 টাকা, জিনিসের দাম হয়ে গেছে 30 টাকা, আপনার কিন্তু 3টা বা 3.5টা কেনার ক্ষমতা থাকবে। এই বাইং ক্যাপাসিটিটা কিন্তু কিছুটা হলেও এন্ড ইউজার যারা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ক্রয় করেন জিনিসগুলো, তারা যখন দেখবেন জিনিসের দামটা কিন্তু বেড়ে গেছে। আমাদের যেটা সুবিধা হয়েছে, আমাদের চিন্তায় যেটা হয়েছে যে আমাদের সাথে যে প্রতিযোগী দেশ বা সহ সাপ্লায়ার যারা, তাদের সাথে মোটামুটি আমি ব্যালেন্সে আছি। প্লাস যেটি উনিও বলেছেন যে প্রতিবেশী দেশ ভারতের থেকে আমি একটু ভালো আছি, মনস্তাত্ত্বিকভাবে আমি একটু উজ্জীবিত আছি। এই উজ্জীবনী শক্তিটাকে ধরে রাখতে হবে, টেনে সামনে নিতে হবে। রপ্তানির যে সমস্যা, এটি কিন্তু আমেরিকার বাজারের বিষয়, আমেরিকার সমাজের বিষয়, এখানে আমার খুব হাত নেই। আমার একটা কাজ করবার ব্যাপার আছে, সেটা হলো সরকার যদি এই ব্যক্তি খাতকে বা আমাদের রাষ্ট্র, সরকার তো কখন কোনটা থাকবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এখন, বাট আমরা এটা বুঝতে পারি যে একটা সরকার তো সামনের দিকে আসছে। দীর্ঘমেয়াদে এই চুক্তিগুলো কিন্তু একদিনের জন্য হয় না, দীর্ঘদিনের জন্য হয়। অনেকগুলো নেগোসিয়েশন টেবিলের আলোচনা 5 বছর 7 বছরের সময়কাল নিয়ে কিন্তু করা। সুতরাং সেখানে এই ব্যক্তি খাতকে সক্রিয় রাখা এবং তাদেরকে কাজ করতে সহায়তা দেওয়া, এবং শুধু নীতি নয়, আর্থিক যে সহযোগিতাগুলো করতে হবে। রপ্তানি বাজারকে ধরার জন্য সরকার কিন্তু বাজার ধরতে পারবে না, এই এক্সপোর্টাররাই কিন্তু বাজার ধরবেন। তার মানে সেই ব্যবসায়ীকে ফ্রি হ্যান্ড চলতে দিতে হবে, এবং যাদেরকে আমরা মনে করি যারা সহায়ক, পাচারের সাথে জড়িত নয়, তাদেরকে অত্যন্ত উদারভাবে মানে তাদের বাণিজ্যে সহযোগিতাগুলো যদি না দেওয়া যায়, কারণ 1-1.5 বছরের যে টার্ময়েল আমরা অতিক্রম করেছি, এটার এফেক্ট কিন্তু অর্থনীতিতে পড়েছে। রাজনীতিতে হয়তো অনেক ভালো ভালো জিনিস আমরা ভবিষ্যতে পাবো, স্বপ্ন দেখতে পারি, ভালো ভালো জিনিস পাবো, কিন্তু অর্থনীতির যে পেইন গেছে, এই পেইন রিকভারি করতেও কিন্তু পোস্ট অপারেটিভ আমাদের আর অনেকগুলো সময় অতিক্রম করতে হবে। সুতরাং এর এফেক্ট কিন্তু বাজারে এবং ক্রেতা ভোক্তা সকলের উপরে পড়বে, ইন্ডাস্ট্রিতে পড়বে, প্রোডাকশনে পড়বে। সেখানে সরকার যদি সহযোগিতাটা সঠিকভাবে অব্যাহত রাখেন রপ্তানি বাজার রক্ষা করবার জন্য, ইভেন কি সম্প্রসারণের জন্য, চায়নার উপরে যে পরবর্তী পর্যায়ে তো আপনি আলোচনায় আসবেন, চায়নার উপরে যদি চাপ বাড়তি হয়, ইন্ডিয়া যদি পিছনে সরে যায়, অন্যরা ভিয়েতনাম যদি করতে না পারে, তার যদি ওখানে যদি তার কি বলা যায় শ্রমবাজারের তার যদি ওয়েজেস বেড়ে যায়, আমি কিন্তু এখানে একটু কম্পিটিটিভ আছি,
আমার ক্যাপাসিটিও আছে, সক্ষমতাও আছে, কাজ করার মানসিকতাও আছে। প্রোডাক্টিভিটির একটা ইস্যু বাংলাদেশে আছে, আমার মনে হয় এটাও প্রাইভেট সেক্টরকেই কিন্তু নার্স করতে হবে, সুযোগ দিতে হবে। এই যে ওরিয়েন্টেশনগুলো, এটা যদি করা যায় আমরাই আমাদের রপ্তানি বাজার ধরে রাখতে পারবো। আমি মনে করি এটা আমাদের জন্য ইটস এন অপরচুনিটি ইভেন। ধন্যবাদ শাকিল চৌধুরী। সাধারণত দেখা যায় যে বিদেশি ক্রেতারাই শুল্ক বহন করে। অতীতে দেখা গেছে এই ধরনের যখন শুল্ক পুনর্নির্ধারণ হয় সেক্ষেত্রে বেড়ে গেলে ক্রেতারা, বিদেশি ক্রেতারা অনেক সময় চাপ দেয় মূল্য সমন্বয় করতে বা আমাদের পোশাকের মূল্য কমাতে। এক্ষেত্রেও এবারও কি এরকম শঙ্কা আছে? অনেকে কিন্তু শঙ্কা করছেন। আপনার কি মনে হয় এই চাপটা কিভাবে মোকাবেলা করা উচিত বা করা যাবে? দেখেন, তাত্ত্বিক দিক থেকে যদি কথা বলি তাহলে আপনি দেখবেন যে যখন কোনো একটা জিনিসের উপর ট্যাক্স বসানো হয়, এটা ডিউটি, কাস্টমস, কোনো কিছু, তখন বিষয়টা হচ্ছে যে বার্ডেনটা কে বিয়ার করবে সেটা নির্ভর করবে কিন্তু আমার চাহিদা রেখা এবং যোগান রেখা দ্বারা। আমরা বুঝি কথাটা, মূল সারাংশ হচ্ছে যে এই বার্ডেনটা আসলে বিভক্ত হয় এবং নির্ধারণ হয় আমার যে ক্রেতা সে কতটুকু রেসপন্স করে। প্রতিষ্ঠানকে নিতে হয়েছে অতীতে। জি, এখন না নিতে হবে, কারণ আমি সেটার সেই প্রসঙ্গে আসছি যে আপনি 1 টাকা কাস্টমস ডিউটি বাড়ছে, 1 টাকায় মূল্য বাড়িয়ে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না, এত সহজ না। কারণ আপনি চাইবেন আপনার উৎপাদনকেও ঠিক রাখতে, আবার তার জন্য একটু স্যাক্রিফাইস করতে, এই জন্য এটা ভাগাভাগি হয়। এখন যুক্তরাষ্ট্র হয়তো চাইবে যে এই জিনিসটাকে শেয়ারিং, ক্রেতা প্রতিষ্ঠানগুলো, জি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, মানে বেসিক্যালি এখানে আমাদের যে সেলার এবং ওদের যে বায়ার, আমরা কনজুমারদের কথা বলছি না, এন্ড কনজুমারের কাছে একটা বার্ডেন পড়বে, কিন্তু বাকি বার্ডেনটা তাদের নেয়ার কথা। কিন্তু তারা যদি চিন্তা করে যে না, আমরা তোমার ডিমান্ডটাকে ঠিক রাখা, তোমার সাপ্লাইটাকে ঠিক রাখার জন্য তুমি যদি শেয়ার করো তাহলে হয়তো আমি এই পরিমাণ অর্ডার প্লেস করব, এই ধরনের একটা নেগোসিয়েশন এমন আছে যে আমাদের ব্যবসায়ীরা বলবে যে না, কিন্তু ব্যবসা হচ্ছে হিসাব নিকাশের বিষয়টা হচ্ছে আসলে ওয়ার্ল্ড ট্রেড, এই ডাইনামিক্স কোথায় যাবে, বাংলাদেশের দিকে সুবিধা আসছে না বাংলাদেশ থেকে সুবিধা যাবে, এইগুলা কিন্তু কয়েকদিন পর যারা ব্যবসায়ী তারাই তাদের রেসপন্স দেখে বুঝতে পারবে এবং নেগোসিয়েশন দেখে। অতএব আপনি আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চাইবেন, উনি উনার ইন্টারেস্ট ম্যাক্সিমাইজেশন করতে চাইবে। অতএব দুই জনের যেখানে সমঝোতা হয় আসলে প্রকৃতপক্ষে বিজনেস ডিল সেখানেই হবে। মূলত 1400টি মানে 1400টি তৈরি পোশাক শিল্প আছে যারা কম বেশি রপ্তানি করে মার্কিন বাজারে। তো বড় প্রতিষ্ঠানগুলো না হয় প্রতিযোগিতার ক্ষমতায় থাকবে, ছোট প্রতিষ্ঠানগুলোর কি হবে? দেখেন, এটা প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টা নির্ভর করে হচ্ছে যে আপনি আসলে যে পরিস্থিতি সেই কনটেক্সটের সাথে কোপ করতে পারছেন কিনা। আপনি যদি কোপ করতে না পারেন তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু যখন দেখবে যে পরিমাণ বিক্রি হচ্ছে তার কস্টিং হচ্ছে না, তার মানে কি আপনি তো ঋণের টাকা দিয়ে ওই বোঝা বইবেন না। সেই ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান হয়তো সাময়িক, আমি যেটা বলবো যে কনক্লুশন হচ্ছে আপনি যে কথাটা ভাবছেন হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে জিনিসপত্রের দাম কাপড়ের দাম বেড়ে যাবে, কিন্তু বিষয়টা অতি শর্ট রান প্রভাব। কারণ যদি কম্পিটিটর রাষ্ট্রগুলার, আমার প্রতিযোগী রাষ্ট্রগুলার ক্ষেত্রে অনেক ভিন্নতা থাকতো, ধরেন 0% ভার্সাস 30%, তখন আপনি চিন্তা করতেন একরকম। এখন প্রতিযোগী রাষ্ট্র সবার সমান এবং কাপড় এটা মানুষের লাগবে এবং একই সাথে বিষয়টা হচ্ছে যে মানুষের যখন আয় বাড়বে, ইনকাম বাড়বে, তখন কাপড়ের পিছনেই তাদের স্পেন্ডিং বাড়ে। অতএব যুক্তরাষ্ট্র যদি মনে করে যুক্তরাষ্ট্রের গ্রোথ হবে, তাদের ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট বাহির থেকে গিয়েও হবে। ট্রাম্পের নীতি হচ্ছে আমাদের ছোট প্রতিষ্ঠানগুলো কিভাবে সার্ভাইভ করবে না, এগুলা প্রতিষ্ঠানগুলো সার্ভাইভ করার বিষয়টা তো নির্ভর করবে হচ্ছে যে সে ট্রেড ডাইভার্ট করতে পারে। মানে প্রথমত হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের সাথে করেন, সারা জীবন যুক্তরাষ্ট্রের সাথে করবেন, তাহলে তো নতুন বাজার সৃষ্টি হলো না। এক, দ্বিতীয়ত বিকল্প উৎসের দিকে যেতে হবে, বিকল্প উৎসের দিকে যেতে। ধন্যবাদ সাদ হোসেন সিদ্দিকী। শাকিল চৌধুরী, মানে আমরা তো শুধু তৈরি পোশাক নিয়ে আলোচনা করছি বেশি, কেননা মোট রপ্তানির 8.5 বিলিয়ন রপ্তানির প্রায় 86% হচ্ছে তৈরি পোশাক, বাকি অন্য সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন মতো। তো তৈরি পোশাক শিল্পের বাইরে অন্য পণ্যগুলোর ব্যাপারে তেমন আলোচনা হচ্ছে না। এই সব পণ্যের সুযোগ সম্ভাবনা, মানে এই শুল্ক আরোপের ফলে আমাদের অন্যান্য রপ্তানির সুযোগ তৈরি হলো কিনা, বা আমরা অন্যদিকে মার খাবো? আমার মনে হয় ওগুলোর শুল্ক কিন্তু বেজ লেভেলে যে শুল্ক ছিল সেগুলো এক এক রকম ইয়েতে, মানে চামড়ায় একরকম,
তারপরে অন্য অন্য পণ্য একরকম, আর গড় কার্যকর শুল্ক আরএমজিতে তো 16.77 যেটা আমরা দেখলাম। তো অন্যান্য পণ্যের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনার কোনো বিষয় আছে কিনা? নিশ্চয়ই আছে, কারণ আলোচনার সেন্ট্রিক হয়ে গেছে আরএমজি নিয়ে। এর কারণ হচ্ছে প্রায় 85 থেকে 87% রপ্তানি কিন্তু আমার এই সেক্টরে, সুতরাং মূল আলোচনার বিষয় সেটি এবং সেটাতেই ফোকাস হয়েছে। পাশাপাশি আমাদের যে অন্যরকম অন্য সেক্টর যে তৈরি হয় নাই তাই নয়, আমাদের কিন্তু এখানে সিরামিক কিন্তু প্রস্তুত হয়েছে, আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস প্রস্তুত, ওয়ার্ল্ড ক্লাস ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রস্তুত হয়েছে, আমাদের লেদার প্রোডাক্টস প্রস্তুত হয়েছে। এখন এই যে বাজারগুলোকে এক্সপানশন করা, যেমন আমি যে দোকান থেকে চাল কিনতে যাচ্ছি ওখানে যদি আমি গুড়টাও বিক্রি করার চেষ্টা করি, বা একজনের যে জিনিসটা একটা জিনিস বিক্রি করছি সাথে আরেকটাও, এটার জন্য যে একটা কোঅর্ডিনেটেড মার্কেটিং প্রসেস বা প্ল্যান, এটা কিন্তু আমরা মোরলেস কিন্তু অনুপস্থিত। এই জায়গাটাতে কিন্তু সরকারের থেকে ব্যক্তি খাতেরই কিন্তু মূলত ভূমিকাটা এখানে। আমি কিন্তু সরকারকে অস্বীকার করছি না বা সরকারের অশ্রদ্ধা করছি না, কিন্তু সব সময় দেখেছি আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। একজন ডেপুটি সেক্রেটারিও যদি আপনি মিনিস্ট্রিতে মিটিং করতে যান, উনি ভাবেন যে উনি একটা কিছু, আর আরেকটা লোক হয়তো 40 বছর বা 50 বছর ব্যবসা করে ওখানে গেছে, যাওয়ার পরে সেও যেন মনে করে সে মনে হয় যেন কম বোঝে। এই উপলব্ধিটা করতে হবে যে যার যে জিনিস সে আমার থেকে ভালো বোঝে। আমি হয়তো এটা গোছানো করি, আমি হয়তো নীতি নির্ধারণে সহায়ক হই, আমি হয়তো রাষ্ট্রীয় কাঠামোয় একটা জায়গাতে আমার একটা অথরিটি আছে, কিন্তু এই অথরিটি কিন্তু চলছে তাদের কারণেই যারা পিছন থেকে ইকোনমিটাকে মুভ করছে। দে আর দি মুভার্স অ্যান্ড শেকার্স। এই জিনিসগুলো আমরা যত বেশি বুঝতে পারবো তত আমাদের জন্য সহায়ক হবে। আমাদের যে অন্য প্রোডাক্টগুলো যেটা আপনি বলছিলেন, যে গার্মেন্টস ছাড়াও অনেক ভালো ভালো প্রোডাক্টস আমাদের দেশের আছে, এবং আমাদের অনেক এগ্রিকালচারাল প্রোডাক্টসও কিন্তু এক্সপোর্টের কোনো অনেক চ্যাম্পিয়নশিপ আছে। বড় বড় চেইন ইন্ডাস্ট্রিগুলোতে আমেরিকাতে যদি আমরা দিতে পারতাম, এবং পর্যাপ্ত দিতে হবে, তখন কিন্তু আমার শিপিংয়ের ইস্যু আছে। আমাকে ফুড প্রোডাক্টসের মধ্যে যে আমাদের যে চ্যাম্পিয়নশিপগুলো আছে এগুলোকেও যদি আমার কাজে লাগাতে হয়, তাহলে এই যে আমার লজিস্টিক্স সাপ্লাই চেইন, আমি তো প্রোডাকশন পর্যন্তই হয়তো পারি, আমি একজন ব্যবসায়ী, আমি একটা দোকানে একটা জিনিস তৈরি করছি, এইটা কিন্তু তৈরি করা থেকে নিয়ে এই সুদূর আমেরিকায় এইটা পৌঁছানো পর্যন্ত মাঝে অনেকগুলো কাজ। এই কাজগুলোর মধ্যে যে চেইনটা আছে সেখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক যোগাযোগ, হৃদ্রতা, সম্পর্ক, যেমন ধরেন একটা দেশের উপর দিয়ে আপনার প্লেনটা যাবে, ওই দেশ আপনাকে যদি প্লেনটা উঠতে না দেয় তখন কিন্তু আপনার কস্ট বেড়ে যাবে ওখানে। আবার ও যদি প্রতিবন্ধকতা কিছু সৃষ্টি করে সেখানে আরও কস্ট বেড়ে যাবে। এই জাতীয় জিনিস কিন্তু আমাদের অনেক বন্ধু দেশকে বন্ধু বলি আমরা, অনেকেই মানে এটা গর্ব করে প্রতিবেশীকে আরও বেশি বন্ধু বলি। সব বন্ধু কিন্তু সব সময় আমাদেরকে বাণিজ্যে সহায়তা করে নাই। শুধু বাণিজ্য কেন, আমাদের কোনো ক্রীড়াতে সহযোগিতা করেন। আমার বাংলাদেশের এই ক্রিকেটের এক সময় তিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি আমায় বলেছেন সবচেয়ে বেশি সহযোগিতা যার কাছ থেকে পাওয়ার কথা ছিল, সবচেয়ে বেশি অসহযোগিতা সেই দেশ থেকে পেয়েছি যারা আমাদেরকে ক্রিকেট এগুতে দিত না। তারপরে আমরা কিন্তু যুদ্ধ করে এগিয়েছি। আমাদের এই যে ট্রেড, এই যে আমেরিকার সাথে, আমেরিকাকে আমরা ডাইরেক্ট আমেরিকা বাংলাদেশে ফেলার জন্য যে প্রয়াস, যে চেষ্টা আমাদের সকল মানুষের, আমি মনে করি এটা এখন থেকে জোর কদমে চালু করা উচিত। রাষ্ট্র উপলব্ধি করা উচিত তার জনগণকে সাথে নিয়ে এই জোর কদমে গিয়ে তার চোখ সরাসরি যেন লেন্স দিয়ে যেন না দেখে আমাকে যেন আমার মতো করে দেখতে পারে। এই নেগোসিয়েশনে কিন্তু কিছুটা আমরা প্রমাণ করতে পেরেছি, কারণ শেষের দিকে হলেও আমাদের পেস কিন্তু অনেক শক্ত ছিল। আমাদের পার্টিসিপেশন, প্রাইভেট সেক্টর বলেন আর গভর্নমেন্ট সেক্টর বলেন, অত্যন্ত বলিষ্ঠ পার্টিসিপেশন ছিল। এইটাতে প্রুভ করেছে যে আমার নেগোসিয়েশন স্কিল বাংলাদেশের আছে। ইভেন আমরা কিন্তু ওখানে গিয়ে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন যারা আছে, ব্যবসায়ীদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কথা, প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু গত পরশু দিনের মধ্যে একটা টেলিভিশনের কথা বলেছিলাম যে আমাদেরকে কিন্তু লবিং করতে হবে। লবিং কিন্তু মানে টাকা পয়সা দিয়ে শুধু লবিস্ট নিয়োগ করা নয়, লবিং মানে অন্যান্য অর্গানাইজেশনের সাথেও আমার সম্পর্ক তৈরি, যোগাযোগটা বাড়ানো, এগুলো সম্পর্কটা বাড়ানো। এই নেগোসিয়েশনটা কিন্তু প্রাইভেট সেক্টরকে করতে দিতে সহায়তা করতে হবে রাষ্ট্রকে। ধন্যবাদ। তাহলে কিন্তু আমরা আগাতে পারবো। ডক্টর শাহাদাত, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে আমরা তো আরএমজি এবং অন্যান্য সেক্টরে আমাদের রপ্তানি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই চুক্তির একটা পার্ট কিন্তু আছে বাণিজ্য ঘাটতি কমানো, আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে হবে। সেজন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। গম, তুলা, সয়াবীজ এরকম কিছু পণ্য আমদানি করার কথা আলোচনা হয়েছে। বিশেষ করে গমের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে বছরে মানে 7 লাখ টন করে 35 লাখ টন 5 বছরে কেনার একটা চুক্তি হয়েছে।
তো এই যে ভোগ্যপণ্যগুলো আমরা কি দামে কিনছি আর আমরা আমাদের বর্তমান উৎসগুলো থেকে কি দামে পেতাম, এর পার্থক্য কেমন হতে পারে? আর এই সবাই তো জানে যে আমেরিকান পণ্যের দাম একটু বেশি পড়বে, পরিবহন কস্ট বেশি পড়বে, সেগুলো মান ভালো, তারা উন্নত মানের গম তো উৎপাদন করে, এটা সত্য, কিন্তু কথা হচ্ছে যে প্রাইসটাও তো বেশি হবে বোধ হয়। সেই বিষয়ে একটু আলোকপাত করবেন। আর হচ্ছে এর ফলে আমাদের অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি বাড়বে কিনা, আমরা যদি অধিক পরিমাণে গম, তুলা, সয়াবিজ এবং আরও অন্যান্য যে বিষয়গুলো বলা হচ্ছে আমরা আমদানি করব, তার অভিঘাত কি পড়বে? জি, আমরা যদি সরাসরি বলি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্ট করব এবং এই ইম্পোর্টটা হবে এক ধরনের ট্রেড ডাইভারশন বলতে আমি অন্য রাষ্ট্র থেকে করতাম, এখন আমি যুক্তরাষ্ট্র থেকে করছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যেকটা যতটুকু হিসাব আসছে এই হিসাবগুলা প্রকৃতপক্ষে সামনে আবার প্রকৃত হিসাবটা পাওয়া যাবে। এখন যে আনুমানিক হিসাবটা, তার ভিত্তিতে প্রত্যেকটা জিনিসের খরচ বাড়বে, দ্যাটস ফর শিওর। মানে মার্কেট পণ্যের দাম বেশি, অন্য আমরা যে ইউক্রেন বা রাশিয়া বা অন্য জায়গা থেকে যে গম আনতাম তার দাম বেশি। এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাড়তি দামটা, এবং সেই বাড়তিটা কিন্তু অনেক বাড়তি, কারণ হচ্ছে যে আপনি গমের কথাই যদি বলেন যে হিসাব, তাতে হচ্ছে 20 থেকে 25 টাকা পার কেজিতে, তার মানে হচ্ছে অনেক বেশি। এখন এই এত ইম্পোর্ট কস্ট যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কতটুকু আনবো এটা নির্ভর করতেছে, তার পরিমাণের উপর নির্ভর করবে কস্টের উপর প্রভাব। প্রথমত হচ্ছে তাহলে এই দেশে জিনিসের দাম বাড়বে। এখন এই বাড়তি টাকাটা আসলে কে পে করবে? আপনার কথাটা ছিল যে মূল্যস্ফীতির উপর চাপ পড়বে কিনা। অতএব সেই বাড়তি টাকাটা যদি সেই আলটিমেটলি ভোক্তার কাছেই যায়, তাহলে অবশ্যই জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতিতে একটা চাপ থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে সরকার হয়তো বিজনেসম্যানরা চিন্তা করবে অথবা অন্যরা যে এই বাড়তি কষ্টটা হচ্ছে রাষ্ট্রের পলিসির কারণে, অতএব তারা কিন্তু এক ধরনের রাষ্ট্রের থেকে ইনসেন্টিভ, এক্সপোর্ট ইডিএফ ফান্ড যেরকম আছে এরকম ফান্ড তারা ক্রিয়েট করতে বলতে পারে। অতএব সেই ক্ষেত্রে এটা যদি সরকার বহন করে তাহলে তো কাইন্ড অফ সাবসিডাইজ, তাহলে সাবসিডি সেটা কিন্তু আবার এগেইনস্ট যে সাবসিডি কমানোর কথা বলা হচ্ছে, আইএমএফ তো সাবসিডি কমানোর কথা, সে আবার নতুন করে সাবসিডি করে। অতএব আলটিমেটলি সরকারকে এখন ভাবতে হবে। বললাম তো যে বিজয় কখন হবে, মানে এই হিসাবায়নটা কিন্তু এখনো শেষ হয় নাই। মানে যে কণ্টকাকীর্ণ বিজয়, যেটা যে কণ্টকাকীর্ণ বিজয়, যে কাঠায় পরিপূর্ণ, এখনো হিসাব করতে হবে। এখন আমি যেটা বলছি যে ইম্পোর্ট করতে গিয়ে এখন আমি কি আসলে আগের থেকে বেশি পরিমাণ ইম্পোর্ট করব, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ বন্ধু রাষ্ট্রের সাথে, ধরেন রাশিয়ার সাথে আপনি যা ইম্পোর্ট করতেন গম, সেই পরিমাণ আনতে চাচ্ছেন। আবার যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য সরকার ভাবতে পারে আমি তো 5 লাখ কার্ড অতিরিক্ত দিয়েছি, এই 5 লাখের জন্য তো অতিরিক্ত গম লাগবে, হিসাব কিন্তু অনেক জায়গায় আছে। অতএব সেটার জন্য যদি মনে করে এই অতিরিক্তটা আমি আর ওই দিকে কেন্দ্রীভূত না করে এইটাকে একটু যুক্তরাষ্ট্রের দিক থেকে করি, অতএব সেই অতিরিক্ত পণ্যের জন্য কিন্তু অতিরিক্ত খরচ। অতএব রাষ্ট্র সেই সাবসিডির যখন প্রশ্ন আসবে, রাষ্ট্র বিয়ার করার ক্ষমতাটা, আমি বলবো রাষ্ট্র কিন্তু আর্থিকভাবে একটা দুর্বল সরকার। কেন? কারণ ট্যাক্স জিডিপি যার কম, সেই হিসাবে সরকার মানে বিষয়টা এই জায়গাটা এখনো পরিষ্কার না যে বাড়তি খরচ আসলে কিভাবে মেটানো হবে, মানে এটা মানে মিটিগেট করা হবে কিভাবে। না, সেটাই বলছি, সেই প্রশ্নটা কিন্তু এখন রয়ে গেছে যে এখন ধরেন আপনি ইম্পোর্ট করবেন, এখন ইম্পোর্ট করার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ দিবেন নাকি আপনি সাবসিডি দিবেন? এখন তো G2G হলো, ভবিষ্যতে বেসরকারি পর্যায়ে যখন হবে তখন না, অলরেডি তো বেসরকারি পর্যায়ে হচ্ছে। যেমন যে বাণিজ্য প্রতিনিধিরা গিয়েছেন তারা তো অলরেডি এমওইউ করে চলে আসছেন যে কতটুকু গম আসবে, কতটুকু এডিবল ওয়েল আসবে, অন্যান্য জিনিসগুলা নিয়ে চুক্তি করছেন। অতএব সেই জায়গায় এখন ব্যবসায়ীরা, সেইখানে তো আর সরকারের ইন্টারভেনশন করার সুযোগ নাই, কিন্তু ব্যবসায়ীদের হয়তো একটা দাবি থাকবে যে আমরা তো আগে যদি ইম্পোর্ট করতাম এই এত টাকা দিয়ে, আবার আসবে আমদানি শুল্ক কমানো, তখন আমদানি শুল্ক, এবং যুক্তরাষ্ট্র সরকারের দুই দিক থেকে সরকার একটা ডুয়াল প্রবলেমে পড়ছে ইন এ সেন্স। একদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে শতাধিক পণ্য আমদানি করতে হবে, তার জন্য তার মানে সরকারের রাজস্ব কমবে, আবার সরকারের যদি এই জায়গায় বৈদেশিক মুদ্রা বেশি খরচ হয় তাহলে দুই দিক থেকে কিন্তু চাপে পড়বে। ধন্যবাদ ডক্টর শাহাদাত।
শাকিল চৌধুরী, আপনি এও জানেন যে এই যে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম, এর পাশাপাশি সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে 25টি বোয়িং কেনার, এবং এগুলো নাকি অর্ডারও দেওয়া হয়েছে 10 থেকে 15 বছর বা এই সময়কালের ভিতরে এগুলো আসবে। এখন এই যে বোয়িং কেনা হচ্ছে, আমরা জানি যে আমাদের বিমান কতটা অদক্ষ প্রতিষ্ঠান বা বিশ্বের অন্যান্য এভিয়েশন প্রতিষ্ঠানগুলোর তুলনায় তার দক্ষতা কেমন। তো এরকম একটি আমরা এর আগে কিনেছিও বেশ কিছু ড্রিম লাইনার সহ আধুনিক বোয়িং বিমান কিনেছি। তো এই বোয়িংগুলোকে দিতে হবে তো সেই বিমানই এগুলো পরিচালনা করবে। এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক হলো? এই 25টা বোয়িং, যেখানে অনেক বিমান সংস্থা বোয়িং গ্রাউন্ডেড করছে তাদের দুর্ঘটনার কারণে বা ফেরত দিচ্ছে, সেই মুহূর্তে 25টি বোয়িং কেনার অর্ডার দেওয়া কতটা যৌক্তিক? আপনি যদি এটাকে যৌক্তিকে বলার চেষ্টা করেন, তাহলে আমাদের যে মানে বাণিজ্য ঘাটতি তো আরো অনেক উপায় আছে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য, কিন্তু একটু বড় স্কেলে এই বিমান কিনে কিন্তু খুব তাড়াতাড়ি কাভার করা যায়, ডেফিসিটটা কাভার করার জন্য সাইজটা বড়। কিন্তু আমাদেরও তো ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ইমিডিয়েটলি যখন আপনার সামনে যখন বন্যার পানি আসছে, তখন আপনি কি দিয়ে আটকাচ্ছেন ওটা চিন্তা নাই। এখন আমেরিকা এমন একটা চাপ দিয়েছে, এটাকে যদি নেগোশিয়েট করতে না পারেন, তাহলে আমার প্রায় 45 থেকে 50 লক্ষ কর্মসংস্থান এখানে ক্ষতিগ্রস্ত হবে। যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, অনেক বড় একটা চাপ আসবে। এই চাপটা মোকাবেলা করবার জন্য একটা জিনিস সামনে দিতে হয়েছে, এই যে এই বোয়িং কেনার বিষয়টা। একেবারেই যে ভালো বিকল্প ছিল কিনা, আরও ভালো বিকল্প ছিল কিনা, আরও ডিটেল আলোচনা যখন আসবে, তখন যেমন ধরেন বোয়িংয়ের আপনারা এটা আমি কিনে নিব, কিনতে শেষ পর্যন্ত যদি আমি না পারি, তখন আমার কি হবে? প্রশ্ন তো এরকম আসবে। অথবা আমার এত রকম যদি ফরেন কারেন্সি না থাকে, এই যে এখনই যে পারচেজের জন্য যেটা আমাদের এমওইউ গুলো, এবং আরো মজার বিষয়, শুধু আমরা না, অনেকেই বোয়িং এর অর্ডার দিচ্ছে। এই অর্ডারগুলো কবে আদৌ পাওয়া যাবে? আমি বলছি তো, আমরা দিলাম 25, আমি শুনেছি কোন দেশ 100টা পর্যন্ত অর্ডার করছে। এখন তার ফ্লিট যদি আরো বড় হয়, আমি যদি এখন এটাকে ইউটিলাইজেশনের প্ল্যানিংটা করতে হবে। সেটি বিমানের তো অপচয়ের ইন্ডাস্ট্রি একটা। এক বিমানমন্ত্রী এক সময় আমাকে বলেছেন, বহু আগের, তিনি আমাকে বলেছিলেন 225 গুয়া লোক থাকে, এই সোনারগাঁ হোটেল তখন সরকারের সাথে ছিল আর কি, 225 গুয়া লোক থাকে, এইটার মেনটেনেন্সের জন্য কত লোক যে এখানে বেতন নিচ্ছে, এটা করছে। বিমানেরও সাথে তিনি মন্ত্রী ছিলেন, তখন বলতেছেন কয়টা প্লেন, এর মধ্যে খালি চলে না, এই করে না, সেই করে, নানান কাজ। একটা লোক দিয়ে একটা বিমানের একটা মেনটেনেন্স, একটা স্টেশন চলে। আর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখনকার পরিস্থিতিটা আমি এক্স্যাক্টলি জানি না, তখন বলছে যে 10টা 12টা করে লোক চাকরি নিয়ে চলে যেত, কারণ এগুলো তো পলিটিসাইজ হয়েছে, এগুলো তো ওয়ার্ক জিনিসপত্র হয় নাই। বিমানের যে ফ্লিটগুলো আপনি বলছেন, এগুলো এই মুহূর্তেই কিন্তু আমার এই টাকাটা পেমেন্ট করতে হবে না, এটা নাম্বার 1। এখন যদি আপনি গমের কথা বলেন, পরশুদিন সকালেই হয়তো আপনাকে এলসি খুলতে হবে। এইটা আমি বলতেছি যে বলতে পারেন একটা মানে সমস্যা সমাধানের জন্য এটা আসলে ভালো বিকল্প নাই ইমিডিয়েটলি হয়তো। আর আমার ইকোনমি তো এখন চাপে আছে, অস্বীকার করার উপায় নাই। যতই বলেন আপনি এরা একেবারে বিশ্বজ্ঞানী লোকজন আছেন, বাইরে ইন্ডাস্ট্রি চলতে হবে, ব্যবসায়িক ব্যবসা করতে পারতে হবে, মানুষজন চলাফেরা করতে হবে। এরা সারাদিন ঢাকা শহর বন্ধ হয়ে থাকে, নানান রকমের দাবি দাওয়া নিয়ে নানান মোড় দখল করে রেখে। আপনার এখানে আসতে আমার আজকে 1.5 ঘন্টা লেগেছে, যেটা 20 মিনিটের রাস্তা। এর কারণটা কি? এই যে এই অনেকগুলো জিনিস মোকাবেলার বিষয় আছে। সরকারকেও এই চাপ মোকাবেলা করতে গিয়ে বোয়িং দিয়ে বলছে যে ঠিক আছে, সে হয়তো ফাইনালি দেখা যাবে বোয়িং কোম্পানি বলবে যে আপনার ওটা আমি দিতেও পারছি না সময় মতো, তখন আমি বলবো যে আমি আর তোমার এটা নিতেও পারছি না, কারণ আমার সময় এক্সপায়ার হয়ে গেছে। আর তারপরে এটা এক্সিট প্ল্যান, এখন টোটাল যেহেতু পলিসিটা বের হয় নাই, এক্সিট প্ল্যান কি আছে, এক্স্যাক্টলি বোয়িং নিব নাকি গম, যেমন মনে করেন গমের কথা বলা আছে, কিছু কিছু জিনিস আছে। একজন ব্যবসায়ী বলেছেন, একজন নেতা, তিনি বলেছেন যে আমি কিছু জিনিস তাৎক্ষণিকভাবে এমওইউ করে ফেলেছি, কারণ আমি একটা ভালো প্রাইস পেয়েছি। তার মানে তিনি প্রাইসটা কম্পিট করছেন। এটা কিন্তু গভর্নমেন্ট পারবে না, এটা কিন্তু প্রাইভেট সেক্টরকেই করতে হবে, ওই খাতের ব্যবসায়ী। বোয়িংয়ের সাথে যদি যেহেতু বিমান সংস্থার এটাকে কিভাবে এই ম্যানেজমেন্টটাকে স্কিল আপ করে কিভাবে নিয়ে যাওয়া যায়, এটার চিন্তা যদি এখন থেকেই শুরু করা যায়, 10 বছর পরে হয়তো সিবিএর হাত থেকে মুক্ত হয়ে এইটা হয়তো একটা সুন্দর, আমরা এর ভিতরে চলতে পারি, বিমানকে আরো দক্ষ করে তুলতে পারি। আমি বললাম যে আমার যে প্রায় 1.5 থেকে 2 কোটি লোক দেশের বাইরে থাকে, আমার বাংলাদেশি, তার 10% লোক যদি আসা যাওয়া করে বছরে একবার, কত প্যাসেঞ্জার আপনার টানে আপনার বলেন। এখনো কিন্তু বাংলাদেশিদের কাছে বাংলাদেশের বিমানটাই প্রিয়, কারণ বাংলা ভাষায় কথা শুনে, খাবারটা বাংলাদেশির টেস্টে পায়, ফিল করে যে আমার নিজের দেশের। এই উপলব্ধি কিন্তু বাইরে মানুষের কাছে আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে আমাদের প্রবাসীরা আছেন, এরা তো বিমানই ব্যবহার করতে চান। এখন আসেন কি এমিরেটসে, এমন আছে কাতারে, টার্কিশ, সে সবাই মিলে আমাকে বয়ে বেড়াচ্ছে। আমার নিজের কোনো কিছু বলার লোক নাই। আমার যদি নিজের ফ্লিট থাকতো এবং এটা মানে কিন্তু প্রপার মেনটেনেন্স আমি যদি করতে পারতাম, ম্যানেজমেন্টটা ভালো থাকতো,
এই আমিরাতের 3টা ফ্লাইট যায় এখান থেকে প্রতিদিন, আমার বিমানে যাচ্ছে পারছে না কেন? কারণ আমার এক হলো ম্যানেজমেন্টটা সুন্দর নাই, ঠিক নাই, ভালো ঠিক মতো রাইট লোক নাই, তালাদালি করে চামচামি করে নানান রকমের খালি স্লোগান দিয়ে দিয়ে এরা চাকরি নিয়ে ফেলেছে। এই স্লোগান দিয়ে চাকরি নেওয়াটা যদি ভবিষ্যতে বাংলাদেশে বন্ধ হয় তাহলে এটা ভালো কাজ হবে, বিমান হতে পারে। আপনি যে গমের কথাটা বলতেছিলেন, গমের ব্যাপারে উনি যেটা প্রাইসের কথা বলছেন, এক্স্যাক্টলি প্রাইসটা আমি স্টাডি করিনি, যদি সেটাও হয়ে থাকে তাহলে আমাকে দেখতে হবে তাহলে গম কম কিনবো, যদি কিনতেই হয় কিছু গম কম কিনলাম, কিনে অন্যটা কিনবো যেটাতে একটা কম্পিটিভ, যেমন অলরেডি তুলা আমি কিনি, আমি এলএনজি কিনি, আমি ওই যে স্ক্র্যাপ কিনছি, যেগুলো আমি কিনছি ওটাকে পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো ডেফিসিট আমার কম হতে পারে, আর কিছুটা নীতি সহায়তা লাগবে, এখানেও লাগতে পারে ওখান থেকেও লাগতে পারে। ওখানেও কিন্তু যদি এই যে লবি বলতে যে লবিস্ট নিয়োগ করে না, আমি আগেও বলেছি, ওই প্রতিষ্ঠানগুলোর যে রিপ্রেজেন্টেশনগুলো আছে, তাদের ট্রেড ইউনিয়নগুলো আছে, তাদের ওই যে সেক্টরাল অ্যাসোসিয়েশনগুলো আছে, ওদের সাথে যদি আমরা নেগোশিয়েট করতে পারি, ওখানে কিন্তু আমেরিকা প্রশাসনের সাথে ওখানে কিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়, এগুলো কিন্তু অনেক স্কোপ আছে। এগুলো করার জন্য কন্টিনিউয়াসলি একটা প্রসেসে থাকতে পারে, যার জন্য আমি বলেছি ইট মাইট বি এ গুড বিগিনিং। এই যুদ্ধ করার প্রথম পর্যায়ে আমি শুরু করতে পেরেছি, ফাইটিংয়ে মাঠে নেমে গেছি, এই থাকাটা যদি আমি জারি রাখতে পারি আমাকে হয়তো এটা অনেক বেশি কাজেও দিতে পারে। এবার ডক্টর শাকিল চৌধুরী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে গণমাধ্যমে এই চুক্তি হওয়ার পরও এবং আগেও অনেক কথা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে, যে এই চুক্তিতে এরকম কিছু বিষয় আছে এনডিএ যেটাকে বলছে, এগুলো আসলে তো মানে জানতে দিতে বা জানানোর ব্যাপারে একটা বিধিনিষেধ আছে, কিন্তু এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলা হচ্ছে পপুলার টার্ম, যে এই যে চুক্তি হলো এর বিনিময়ে আমরা কি কি আমেরিকাকে দিচ্ছি আসলে, তো এইটা অনেকেরই জানার আগ্রহ। এই বিষয়ে হয়তো আপনিও, এখন যেহেতু এটা চুক্তিতে প্রকাশ হয়নি, এই বিষয়ে তো আসলে সুস্পষ্টভাবে বলা সম্ভব না, তবে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা যেগুলো আছে সেগুলো মানে আমাদের জন্য কতটা, মানে যেগুলো যতটুকু আলোচনা হচ্ছে বা যতটুকু আভাস পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের জন্য কতটা মানে স্বার্থের পরিপন্থী হবে মনে হয়? এই জিনিসটি হলো যে এই এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা হচ্ছে কিছুটা কূটনৈতিক একটা বিষয়। আপনি যখন দুরকম হয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, একটা হচ্ছে যে আলোচনার পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অথবা এই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রকাশ করবেন না, আপনি আপনার দেশের কাজে করেন, আমার দেশে করতে দেন, কারণ আমার তো আর অন্য দেশের তো নেগোসিয়েশন করতে হচ্ছে। আপনাকে আমি কি দিচ্ছি এটা যদি উনি জেনে যায় তাহলে উনিও এসে আমার উপরে চড়া হবে, উনাকে এটা দিলেন আমাকে দিলেন না কেন। তো সে কারণে একটা নন ডিসক্লোজার থাকে, এটা হচ্ছে ডিসকাশন পার্টে অথবা ইনিশিয়াল স্টেজে, অন্য সকলের সাথে শেষ করার আগ পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করে যাবে না, এরকম একটা বিষয়। এটা হলো একটা। আর আরেকটা নন ডিসক্লোজার যদি এরকম হয়, আমাদের এটা কিভাবে হয়েছে এখনো বুঝতে পারছি না, হয়তো আমরা জানবো। আমাদেরটা যদি এরকম হয় যে কোনোদিনই তোমার সাথে আমার কি হয়েছে এটা তুমি বলতে পারবে না, এটা তুমি আর আমি ভিতরে রাখবো, এটা একটু বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। আজকে আমি বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের একটা স্টেটমেন্ট আমার নজরে এসছে। তিনি বলেছেন যে আমরা চুক্তিটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে, অফিসিয়েটিং বা রেকর্ডসগুলো রেডি হওয়ার পরে আমরা তাদের সাথে আলোচনা করে এটা হয়তো প্রকাশ করতে পারবো। এতে আমার কাছে মনে হচ্ছে হয়তো আলোচনা পর্যায়ে অথবা সকলের সাথে এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনি এটা কাউকে বলবেন না, এরকম একটা জিনিস হয়তো ছিল। এটা যদি হয়, এটা হলো একটা। আর আমাদের এখানে আমরা তো অত্যন্ত খুব বেশি আগ্রহী জাতি, সব কিছুতেই আগ্রহ বেশি, রাজনীতিতেও আগ্রহ বেশি, ট্রেডেও আগ্রহ বেশি। তো আমি হয়তো চিন্তা করছেন যে আরও অন্যান্য কিছু আছে কিনা, যেমন আর অন্যান্য ট্রেড পার্টনার কিন্তু আমাদের আছে। নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে আমাদের প্রচুর ইম্পোর্ট আছে, আমাদের চায়না থেকে ইম্পোর্ট আছে, ওদের সাথে আমাদের বিজনেস রিলেশন আছে। ভূ রাজনৈতিক কারণে আমাদের অবস্থানগত একটা বিষয় আছে, সেখানে নিরাপত্তাজনিত কিছু বিষয় জড়িত আছে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারের কিন্তু ইকোনমি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটির কথাটা কিন্তু এই টার্মটা ভেরিলি ওখানে আছে, কিন্তু ওই ইয়েতে আপনার যে চুক্তিটা, যে অর্ডারটা করেছেন উনি, এক্সিকিউটিভ অর্ডার ন্যাশনাল সিকিউরিটি। তো ন্যাশনাল সিকিউরিটির মধ্যে ট্রেড সিকিউরিটি একটা ইস্যু আছে, ট্রেডের সাথে আবার হয়তো মানে মিলিটারি সিকিউরিটির ইস্যুটাও থাকতে পারে। কোনটা আলোচনা এসছে, কোনটায় আমরা কি বলেছি, কোনটার মধ্যে আমার অব্লিগেশন আছে, এগুলো জানতে হবে। প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু নিরাপত্তা উপদেষ্টাও কিন্তু ওখানে ওই মিটিংয়ে আছেন, অন্যান্য কোনো দেশের হয়তো গেছেন, আমাদের ছিলেন তিনি গেছেন। তিনি কিন্তু এক জায়গাতে বলেছেন
যে আমাদের এই চুক্তিটার মধ্যে এমনভাবে আমরা করতে চেয়েছি যে যদি পরবর্তী সরকার এটা টার্মিনেট করে দিতে চায় তাহলে সেটা করা যাতে যায়, এরকম একটা প্রস্তাব আমরা রেখেছি। এটা উনি এই কথাটা আমাদেরকে মাঝে বলেছেন। তো আমরা মনে করি যেহেতু টার্ম আছে আমাদের দেশে, কিন্তু মন্ত্রীকে দাওয়াত যেখানে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক দাওয়াত করে, আমাদের দেশের মন্ত্রীকে সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করে। এগুলো আমি অনেক জায়গায় দেখেছি, অনেক প্রয়োজন নাই কিন্তু জানুনি। তো আমাদের এখানে হয়তো রিলেটেড, যেহেতু আমেরিকা গুরুত্বপূর্ণ দেশ, উনি গেছেন, আমার মনে হয় সিকিউরিটি অ্যাডভাইজার যেহেতু ছিলেন, আর উনার কিন্তু দীর্ঘদিনের আমেরিকায় থাকার একটা মানে কি বলা যায় এনভায়রনমেন্টাল একটা অ্যাডভান্টেজ তার নিশ্চয়ই আছে। দীর্ঘদিন কাজ করেছেন, 5-7টা 10টা 50টা বন্ধু বান্ধব এখন প্রশাসনে থাকা খুবই স্বাভাবিক। এটা আমাদের কাজে আসছে কিনা, কত দূর এসছে, এটা আমরা ফিরলে আরও ডিটেলে গেলে কাগজে পত্রে পেলে হয়তো বুঝতে পারবো। ধন্যবাদ শাকিল চৌধুরী। ডক্টর সাদ, আমরা বলছিলাম যে চীন এবং ভারতের সাথে আলোচনা চলছে, এর পাশাপাশি চীনের জন্য 30 এবং ভারতের জন্য 25% শুল্ক ঘোষণা করা আছে। তো আপনার কি মনে হয় যে এর একটা ইমিডিয়েট ফল আমরা পেতে পারি, আমাদের ক্রয়াদেশ বাড়তে পারে চীনের এবং ভারতের উপর যে শুল্ক, এটা যদি থেকে যায় বা তাহলে আমরা বেনিফিটেড হব কি না? এটা নির্ভর করবে আসলে 7ই আগস্টের মধ্যে তারা আলোচনাটা কোথায় গিয়ে কনক্লুশন টানে। অতএব সেই উপসংহারটা বলে দিবে যে বাংলাদেশের লাভ না ক্ষতি, ইভেন বাংলাদেশের ব্যবসা কিছু দিনের জন্য হলেও কিছুটা সংকুচিত হবে নাকি প্রসারিত হবে। এখন যদি মনে করেন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি বলি যে চায়না থেকে কমবে না, দ্যাটস আমি যতটুকু ভাবনা, ইন্ডিয়া একটা বড় গেম খেলতে পারে সেখানে, যে আমি মনে করি তারা একটা পসিবিলিটি যে অ্যাটলিস্ট চাইবে পাকিস্তানের সমান করতে 19%, এবং এটা যেন বিক্রি করতে পারে যে আমরা বাংলাদেশের থেকে কম, এবং সেই জায়গাটা যেন গ্লোবালে ওরা বিজনেস কম্পিটিটিভ বিজনেস বাংলাদেশের সাথে। অতএব সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এই জায়গাটা ইন্ডিয়া একটা অবস্থান নিতে পারে যে 19% নামান। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যেসব সোর্স কান্ট্রি রয়েছে আমাদের এইসব পণ্য যেগুলো আমরা আমেরিকা থেকে আনতে চাই, তাদের সাথে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। তো সেগুলো আমরা কিভাবে, আমাদের অন্য ট্রেড পার্টনার তাদের কিভাবে মোকাবেলা করব? হ্যাঁ, এই বিষয়টাই আমি কিন্তু বলেছিলাম যে আমরা যখন ট্রেড এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রতে ডাইভার্ট করি, তখন বিষয়টা হচ্ছে যে আমি কতটুকু করব, এবং সেই সম্পর্কটা রেখে আলোচনা করেই যেন করা হয়। যেমন যারা বাণিজ্য করছেন তারা বাণিজ্যিক সম্পর্কটা তো এক দেশ আরেক দেশের সাথে সবসময় বিজনেসম্যানরা কিন্তু কমিউনিকেশন করেন, রাষ্ট্র তো আর ব্যবসা করে, রাষ্ট্র সহযোগী হিসাবে কাজ করে। অতএব আমার মনে হয় এই ধরনের ইম্পোর্ট যে ডাইভার্সন হচ্ছে, কেন হচ্ছে, বাংলাদেশের আবার বিজনেস প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সবাই বুঝবে। কারণ ট্রাম্পের বিষয়টা হচ্ছে কি, এভরি স্টেট ক্যান রিয়েলাইজ, দ্যাটস ওয়াই আমি মনে করি যদি আমরা সম্পর্ক ভালো রেখে কূটনীতিক জায়গাটা, বাণিজ্যিক কূটনীতিক জায়গাটা আমাদের সবসময় সজাগ থাকতে হবে। ধন্যবাদ ডক্টর শাহাদাত। চীন একটা ইস্যু মানে আমাদের কাছে, যে চীনের সাথে আমেরিকার চাওয়া যে তার ট্রেড পার্টনাররা চীনের সাথে সংশ্লিষ্টতা যতটা সম্ভব কমিয়ে আনুক। আমরা তো অত্যন্ত মানে চীনের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এখন চলছে বা আগেও ছিল। এই ইস্যুটি মার্কিন এই চুক্তি কারণে চীন বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কিনা? চীনের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে বাণিজ্যিক বেশি। আবার চীনকে আবার আমেরিকা শত্রু কেন করে? সেটি তার শত্রুতা, তাদের সুপিরিয়রিটি। কিন্তু তাদের তো যে ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আছে, তারা কিন্তু এটাও বলছে যে আমেরিকার শত্রু এইসব ট্রেড পার্টনারদেরও শত্রু জ্ঞান করতে হবে, বা আমেরিকার শত্রুকে আমাদেরও শত্রু মানতে হবে। এগুলো করতে হবে, ঠিক আছে, কিন্তু গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমি আছি তো, আমার যদি এখন আজকে যদি সকালবেলা $5 বিলিয়ন লাগে, $5 বিলিয়ন US ডলার লাগে, সেই টাকাটা আমি চীনকার কাছ থেকে যত তাড়াতাড়ি পাবো, আমেরিকা থেকে অত সকালে পাবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে চীন মূলত আমাদের রাজনীতিতে ভূমিকাটা কম রাখতে চায়, তাদের সাথে তাদের ডিলটা হচ্ছে বাণিজ্যিক মার্কেটটা তারা এখানে চায়, আর তার প্রভাবটা এখানে রক্ষা করতে চায়। অন্য দেশগুলোও চায়, আমেরিকাও নিশ্চয়ই চায়, কিন্তু আমাকে তখন এই যে সভরেনিটির সুপিরিয়রিটিটা হবে এই জায়গাটাতেই, নেগোসিয়েশন স্কিলে আমি যদি বুঝাতে পারি চায়নার সাথে আমার সম্পর্কটা এই কারণে আমাকে রাখতে হবে, এটার বিকল্প তোমার কাছে আমার কাছে নেই, সে কারণে দিতে হবে। এবং প্রোডাক্ট কস্ট যেগুলো চায়না থেকে যে প্রোডাক্ট আসতে এবং তাদের ভলিউমটা যেভাবে আসে,
আমেরিকার প্রোডাক্ট কস্ট হাই বিকজ অফ দি ওয়েজেস ইজ হাই, এভরিথিং ইজ হাই দেয়ার। সুতরাং তাদের সাথে চায়নার ওই মার্কেটের ঝামেলাটা হলে আমাকে এটা কথা বলে আদায় করে নিতে হবে যে আমি ওর সাথেও আছি, তোমার সাথেও আছি। এবং আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনার একটা কথা উনি বলেছিলেন যে ভারতের এই যে টেরিফের যে টেরিফের পেইনে ভারতের যদি এটা যদি একটু কমেও যায় 19, আমরা কিন্তু তখনও কোনো নেগোসিয়েশন করে আমরা 15-তে হয়তো আসতে পারতে পারি। এই স্কোপ আমাদের আছে, কারণ আমাদের ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যেই কিছুটা ব্যবসা যেহেতু চালু করবেন, তারপরে কিন্তু কথা বলেন স্যার আমরা কিন্তু শুরু করে দিয়েছি স্যার, এখন আরেকটু কিছু পারলে কমান। আমেরিকার জন্য 5-7% ট্যাক্স এইগুলো আমাদের বাংলাদেশের জন্য কমে দেওয়া কোনো বিষয়ই নয়। এখন সম্পর্কটা হচ্ছে যে বন্ধুত্বটাকে যদি আমরা সেভাবে মূল্যায়িত করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টর এবং আমেরিকার প্রাইভেট সেক্টরের সাথে সম্পর্ক এবং রাজনৈতিক যে সম্পর্কের সাযুজ্যতা বজায় রেখে আমরা যদি সঠিকভাবে এগোতে পারি, আর প্রতিবেশীর চাপ কিন্তু আমাদের উপর যদি কমাতে পারি, কারণ ইতিমধ্যে প্রতিবেশীর চাপ রাজনৈতিক পরিবর্তনের পরে কমে গেছে, যে কারণে আমি ইন্ডিপেন্ডেন্টলি এখন চিন্তা করতে পারবো। আমি একটা এয়ারপোর্ট করতে পারি না, পাশের বাড়ি থেকে ধমক দেয়। ধন্যবাদ। এইগুলো যদি কমাতে পারি আমার মনে হয় আমরা আগাতে পারবো, আমাদের জন্য সম্ভাবনা হতে পারে। এবং ধন্যবাদ ডক্টর শাহাদাত আমাদের এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।